আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমরা আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কাজশক্তি ক্ষমতা অধ্যায়ের গতিশক্তি এবং স্থিতি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। গতিশক্তি কি, গতিশক্তিটা আমরা ফিল করার চেষ্টা করবো এবং গতিশক্তি এবং স্থিতিশক্তির জন্য আমরা গাণিতিক রাশিমালা প্রতিপাদন করব এবং দুই একটা সমস্যার সমাধান করব। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ হাবিবুল বাশা। তো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো আমরা স্কুলে শক্তি সম্পর্কে বিস্তারিত জেনেছি। এখানে আমরা শক্তি এবং আমরা শক্তির বিভিন্ন রূপ সম্পর্কেও জেনেছি। তো আমরা শক্তির যে বিভিন্ন রূপ, এখানে আমরা এনার্জি ক্যান বি, এটা কাইনেটিক এনার্জি হতে পারে। কাইনেটিক এনার্জি মানে গতি শক্তি, পটেনশিয়াল এনার্জি মানে বিভব শক্তি, ঠিক আছে। স্টোর এনার্জি বলছি আমরা, থার্মাল এনার্জি বলছি তাপ, মেকানিক্যাল এনার্জি বলছি আমরা, ইলেকট্রিক্যাল এনার্জি বলছি, ম্যাগনেটিক এনার্জি বলছি, কেমিক্যাল এনার্জি, ইলাস্টিক এনার্জি, তারপরে নিউক্লিয়ার এনার্জি, গ্র্যাভিটেশনাল এনার্জি, ঠিক আছে, লাইট এনার্জি এবং সাউন্ড এনার্জি। এই এনার্জি গুলা সম্পর্কে আমরা বিস্তারিত স্কুলে কিছু শিখেছি, কিন্তু আমরা ইন্টারমিডিয়েট এই পর্যায়ে শুধু শক্তির দুইটা রূপ নিয়ে পড়বো, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি এন্ড পটেনশিয়াল এনার্জি, গতি শক্তি এবং বিভব শক্তি। গতিশক্তির আমরা কিছু ছবি দেখবো এবং গতিশক্তিটা আসলে কি ধরনের আমাদের বোঝায় সেটা আমরা ফিল করবো আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, আমাদের রিয়েল লাইফ সিচুয়েশন গুলো। আমরা দেখছি একটা হাতুড়ি দিয়ে আমরা একটা প্যারেককে, প্যারেকের উপরে হাতুড়ি কে হচ্ছে একটা ফোর্স দিচ্ছে, এটা গতিশক্তির এক্সাম্পল। ইভেন আমরা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার সিস্টেম দেখেছি, আমাদের বাংলাদেশে কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে। সেক্ষেত্রে এখানে যে ফোর্স, এই যে পানির যে পানি, একটা উঁচু জায়গায় পানি আছে, সেখান থেকে পানি যাচ্ছে, টারবাইনটাকে ঘোরাচ্ছে এবং এর মাধ্যমে আমরা কি হচ্ছে গতিশক্তির মাধ্যমে, এই টারবাইন ঘোরানোর মাধ্যমে আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি। আমরা এখানে আমরা একটু দেখছি আমাদের বাংলাদেশে বিভিন্ন উচ্ছেদ অভিযানের ক্ষেত্রে এই ধরনের সিনারি আমরা দেখে থাকতে পারি। এইগুলা হচ্ছে, দেখো এই যে একটা মানে অনেক ভারী একটা বস্তু, সেটার মধ্যে আমরা শক্তি প্রদান করছি এবং আমরা এই যে দেয়াল বা বিল্ডিং ভেঙে ফেলতে পারি, আমরা এরকম আর এটা খুবই কমন। এবং আমরা যারা ছাত্র স্কুল কলেজে যখন পড়ালেখা করা হয় বা আরো ছোট লাইফে আমরা এই বিষয়গুলো একটু দেখেছি, সাইকেল চালানো। আর ইউনিভার্সিটি লাইফ বা অনেকে কলেজেও মানে মোটর সাইকেল আমরা গতিশক্তি। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে এটা এটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি, যেটা হচ্ছে গিয়ে তোমাদের আমরা এর মাধ্যমে কি হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করি। এটা হচ্ছে সামুদ্রিক সমুদ্র আশেপাশে বা বড় বড় নদীর আশেপাশে এগুলা থাকে, এই এই উইন্ডমিল গুলা, এগুলা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। তো আমরা গতিশক্তি কিভাবে আমরা পাচ্ছি বা গতিশক্তি কিছু এক্সাম্পল আমরা দেখেছি। তো আমরা গতিশক্তির সমীকরণ আগে থেকে জানি, আমরা জানি কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, মানে কোনো অবস্থানে কোনো বস্তুর গতিশক্তি হচ্ছে হাফ ইন্টু এই বস্তুর ভর এবং ওই অবস্থানে বস্তুর বেগের বর্গ, ঠিক আছে, বেগের বর্গ। তো মূলত জমাকৃত বিভব শক্তি খরচ হয়ে মূলত যে শক্তি পরিণত হয় তাই গতিশক্তি, এতে গতির সৃষ্টি হয় বলে এর নাম এরকম করা হয়েছে। তো আমরা দেখছি এক্ষেত্রে কি হচ্ছে, একটা বস্তু নিচ থেকে উপরে যাচ্ছে, তাহলে তো বস্তুর মধ্যে গতিশীল হচ্ছে, আবার উপর থেকে নিচে আসছে, তার মধ্যে গতিশীল অবস্থা, সেখান থেকে একটা শক্তি। আসলে মূলত পটেনশিয়াল এনার্জি, গতি শক্তি এবং কৃত কাজ। এখানে একটা কথা দেখো, কাজ, আমরা যদি কাজ না করি আমাদের যেরকম বিভব শক্তি উৎপন্ন হবে না, তেমনি গতিশক্তি উৎপন্ন, আমরা বিস্তারিত জানবো। যেমন এই অবস্থানে একজনের হাতে একটা বল আছে, সে বলটা যদি ছেড়ে দেয় তাহলে সেটা বি অবস্থান থেকে আস্তে আস্তে নিচের দিকে আসতে থাকে। তাহলে এই অবস্থানে যদি বস্তুর গতিশক্তি চিন্তা করি, সেক্ষেত্রে যেহেতু বস্তুটা স্থির আছে, বস্তুর মধ্যে কোনো বেগ থাকে না, ওই এই অবস্থানে যখন আমরা হাতে ধরে রাখি তখন এই অবস্থানে এর গতি শক্তিটা জিরো হবে, কারণ তার বেগ নাই। তা আমরা এই অবস্থানে গতিশক্তির যে রাশিমালা সেটা হচ্ছে হাফ এম ভি এ স্কোয়ার। বি অবস্থানে গতিশক্তি কি হবে, হাফ এম ভিভি স্কোয়ার বি অবস্থানে, কারণ এই অবস্থান থেকে ছেড়ে দেওয়ার ফলে বস্তুটা গ্র্যাভিটেশনাল ফোর্স মানে কি হচ্ছে অভিকর্ষ বলের কারণে নিচের দিকে গতিশীল হবে, সেই জন্য আমরা বি অবস্থানে গতিশক্তিটা পাবো। তো আমরা গতিশক্তি সবসময় ধনাত্মক, এই কথাটা একটু মনে রাখতে হবে। সেটা কিভাবে, যেমন আমরা যদি যে কোনো অবস্থান, আমরা যদি এই অবস্থান থেকে বস্তুটাকে ছেড়ে দেই, এই অবস্থান তার কোনো বেগ নাই, কিন্তু যখন এই অবস্থান থেকে সে বি অবস্থানে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, তাহলে আমরা গতিশক্তির যে সমীকরণ হাফ এম ভি ভি স্কোয়ার,
মানে এখানে বেগের বর্গ। তো এখানে একটা বিষয় একটু দেখাই, আমরা যদি আমরা যে কোনো অবস্থানে গতিশক্তি চিন্তা করি, সেটা যদি বেগ যদি ঋণাত্মক হয়, বেগ যদি ঋণাত্মক হয়, সেই ঋণাত্মক বেগটা আমরা যদি বর্গ করি তাহলে সেটা কি হয়ে যাবে, ধনাত্মক হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি গতিশক্তি সবসময় ধনাত্মক। আমরা বিভব শক্তি একটু আলোচনা করি। দেখো এখানে একজন সাইকেল চালিয়ে একটা উঁচু জায়গায় উঠছে। এক্ষেত্রে দেখো কাইনেটিক এনার্জি, এখানে একটা কথা একটু বলে রাখি, তুমি তিনটা জিনিস, গতিশক্তি, কৃত কাজ এবং বিভব শক্তি। দেখো সাইকেল যখন সে চালাচ্ছে, সাইকেলের প্যাডেলে সে কি হচ্ছে, ফোর্স দিচ্ছে। ফোর্স দেওয়ার ফলে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট। আমরা তাহলে এটা হচ্ছে কৃত কাজ। কৃত কাজটাই, ফোর্সটাই কি হচ্ছে, এই কৃত কাজটাই সাইকেলের মধ্যে কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি সৃষ্টি করছে, এবং সেই কৃত কাজটা গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, কৃত কাজই গতিশক্তিতে পরিণত হচ্ছে, এবং সেই গতিশক্তিটা একটা পর্যায়ে থাকে। এই গতিশক্তির কারণে সাইকেলটা কি হচ্ছে, টপ পজিশনে, এই যে টপ পজিশনে চলে আসছে। এই অবস্থায় এই যে আমরা সাইকেলটাকে যে কাজ করলাম, সেই কাজটাই কিন্তু কি হচ্ছে, সাইকেলকে গতিশক্তির মাধ্যমে টপ পজিশনে নিয়ে আসছে, মানে এটা সর্বোচ্চ বিন্দুতে বা উচ্চতা। যার ফলে কি হচ্ছে, দেখো এর মধ্যে একটা শক্তি কি হচ্ছে, সঞ্চিত হয়েছে। সঞ্চিত শক্তিটা মানে বিভব শক্তি। দেন আবার যদি আমরা ছেড়ে দিই তখন কি হবে, তখন এই সঞ্চিত শক্তি কি হবে, বিভব শক্তি হবে। তাহলে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, গতি শক্তির উৎপন্ন হচ্ছে কাজ থেকে। আবার আমরা যদি গতিশক্তির কনসেপ্টটাকে এখানে একটু অমিট করার চেষ্টা করি, তাহলে কি আমরা একটা বস্তুকে, সাইকেলটাকে উপরে নিয়ে আসলাম, তাহলে যে শক্তি দিলাম সেই শক্তিটা হচ্ছে কৃত কাজ। এই কথাটা একটু মনে রাখতে হবে, গতি শক্তি, স্থিতি শক্তি এবং কৃত কাজ এগুলো পরস্পর পরিপূরক। একটা বস্তুকে তুমি উপর থেকে ছেড়ে দিলে, বাউন্স করে সে উপরে উঠছে, অথবা একটা বস্তু উপরে ঢিল মারলে, তাহলে কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জিতে পরিণত হচ্ছে। তাহলে একটা বস্তুর মধ্যে কৃত কাজই কি হচ্ছে, তার মধ্যে কাইনেটিক এনার্জি দিচ্ছে, আবার তার মধ্যে কি হচ্ছে, পটেনশিয়াল এনার্জি দিচ্ছে। এই বিষয়টা একটু খেয়াল রাখো। আমরা একটা ধনুকের কথা দেখি। এই যে ধনুকটা দেখো, ধনুকটাকে তুমি বাঁকা করলা, ধনুকটাকে তুমি বাঁকা করার ফলে এর মধ্যে একটা বিভব শক্তি উৎপন্ন হয়েছে। সেই বিভব শক্তি তখন তুমি এটাকে ছেড়ে দিলে তখন সেটা গতিশক্তিতে কনভার্ট হচ্ছে, দেখো। যার ফলে কি হচ্ছে, ধনুকটা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে কি হচ্ছে, হিট করতেছে। আমরা যে আর্চারি খেলা দেখি, এখন অলিম্পিক চলছে, এই আর্চারি খেলা, এইটা তাহলে কি হচ্ছে, দেখো বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং কাজ হচ্ছে, বিভব শক্তি গতিশক্তি কৃত কাজ। এবার তুমি দেখো তোমার হচ্ছে আমাদের ধনুক, এটা হচ্ছে গিয়ে, এটাকে আমরা ধনুক দেখলাম, আমরা এখন দেখবো হচ্ছে গিয়ে গুলতি। এটাকে গুলতি বলা হয়, অনেকেরই এই অভিজ্ঞতা থাকতে পারে। গুলতির মধ্যে দেখো এই যে এই পজিশনটা আমরা যদি চিন্তা করি, এই পজিশনে গুলতির একটা স্বাভাবিক অবস্থা। আমরা যখন এইটাকে কি করলাম, পেছনের দিকে নিয়ে গেলাম, এইটার মধ্যে আমরা ফোর্স দিলাম। জাস্ট তুমি একটু খেয়াল করার চেষ্টা করো প্লিজ। আমরা এখানে এই যে আমরা এটা স্বাভাবিক অবস্থা, এখানে আমরা একটু ফোর্স দিলাম, এইখানে আমরা এর মধ্যে একটা, এই যে ফোর্স দেওয়ার ফলে দেখো এই ফোর্সটা এদিকে যাচ্ছে, ঠিক আছে, সরানো এদিকে হচ্ছে। তাহলে এখানে এখান থেকে স্বাভাবিক অবস্থা থেকে এই অবস্থায় আনতে গেলে তোমার কিন্তু কৃত কাজ করা লাগছে। তাইলে এর মধ্যে কি হচ্ছে, একটা বিভব, একটা শক্তি জমা হয়েছে। দেখো তাইলে কৃত কাজ হয়ে গেল বিভব শক্তিতে আমরা যদি লিখি ইপি, ঠিক আছে। তাইলে এখান যখন তুমি এখান থেকে এটা ছেড়ে দিবে, তখন আবার কি হবে, এই বলটা দেখো গতিশীল হয়ে গেল, তখন এটা কি হচ্ছে, ই কে, গতিশক্তি লাভ বলো, বা আমরা এখানেও বলতে পারি এটাও আজকে কি, এই গতিশক্তিটাই আবার কৃত কাজ। তো আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, কাজ, বিভব শক্তি এবং গতিশক্তি এর মধ্যে একটা মানে রিলেশন আছে। তুমি বিভিন্ন প্রবলেম যখন সলভ করতে যাবা, তখন প্রবলেমের মধ্যে যে কথাগুলো বলা থাকবে, সেই কথা থেকে তুমি এই ফিল্ডটা আসবে যে এখানে কি আমরা কি বিভব শক্তির সাথে কাজের লিঙ্ক করব, বিভব শক্তির সাথে গতিশক্তির লিঙ্ক করব, নাকি গতিশক্তির সাথে কাজের লিঙ্ক করব, সেই বিষয়টা চলে আসবে। সো আশা করি তুমি বুঝতে পারছো। আমরা যদি এই জিনিসটা দেখি, পরের অংশটা দেখি একটু। দেখো এই যে বেলুন, আমাদের বেলুন, আমরা বেলুনকে যদি ফু দেই, ফু দিলাম, বেলুনকে ফু দিলে বেলুন ফুটলো, বেলুন ফুললো। এই ফুলার ফলে বেলুনের মধ্যে এই যে কাজটা করলো, তুমি ফু দিলা, এটা একটা কাজ হইলো, এবং বেলুনের মধ্যে তখন একটা পটেনশিয়াল এনার্জি তৈরি হলো, মানে পটেনশিয়াল এনার্জি মানে বিভব শক্তি। তখন যদি তুমি ছেড়ে দাও তখন এটা গতিশক্তিতে কনভার্ট হবে।
আসলে ইন্ডিভিজুয়ালি একটা বস্তুর মধ্যে তুমি যদি আলাদা করে বিভব শক্তি খুঁজতে যাও, তখন দেখবা যে কি হচ্ছে, যে এই বস্তুর মধ্যে বিভব শক্তি খুঁজতে গিয়েছো, মানে প্রথম প্রাথমিক চিত্রে যদি আমরা চিন্তা করি, যে আমরা যদি এই চিত্রের মধ্যে বিভব শক্তি বস্তুর মধ্যে বিভব শক্তি চিন্তা করি, আমরা যদি এই বস্তুর মধ্যে বিভব শক্তি চিন্তা করতে যাই, দেখবো এর মধ্যে কৃত কাজও পেয়ে যাবো। এখানে যদি আমি গতিশক্তি আলাদা চিন্তা করতে যাই, আমি দেখবো যে কি হচ্ছে, এর মধ্যে কৃত কাজও আমাদের চলে এসেছে। সো তাহলে আমরা বিভব শক্তি গতিশক্তির এই বিষয়টা একটু দেখলাম আর কি। আমরা একটু আগাই। বিভব শক্তি মূলত জমাকৃত শক্তি। শক্তি জমা হয় যদি কি হচ্ছে, অবস্থার পরিবর্তনে কৃত কাজ হয়। আমরা দেখিয়েছি, এই যে দেখো সাইকেলের অবস্থান পরিবর্তন হচ্ছে, সাইকেল অবস্থার পরিবর্তনে কৃত কাজ করি, যে কৃত কাজ দেখো অবস্থার পরিবর্তনে আমরা যদি কাজ করি, তাহলে বিভব শক্তির জন্য এটা উঁচুতে উঠিয়ে রাখি, যেটা বলছি। এখন দেখো সেকেন্ড, এই যে কৃতকাজী শক্তি হিসেবে জমা হয়, যা পরবর্তীতে খরচ হয়। নাম্বার টু, আমরা বলছিলাম অবস্থান। অবস্থান একটা, আরেকটা হচ্ছে অবস্থা। অবস্থার পরিবর্তনে কৃতকাজ বাকি রাখি। যেমন আমরা এখানে দেখো, এই যে এটার অবস্থা পরিবর্তন করছি, আমরা ধনুকটার অবস্থার পরিবর্তন করেছি, এবং আমরা এটা কি করেছি, অবস্থা পরিবর্তনে ধনুককে শক্তি জমা হয়, ছেড়ে দিলে তা কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বিভব শক্তি সম্পর্কে আরেকটা জিনিস রাখবো। এটা খুবই হিউজ কনসেপ্ট, হিউজ কনসেপ্ট। এই কনসেপ্টটা তোমার থাকতেই হবে, না হলে তুমি অনেকগুলো কনসেপ্ট পাবা না। যেমন আমরা সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল, কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ ফোর্স যখন পড়বো, তখন এই অভিকর্ষীয় স্থিতিশক্তি পথের উপর নির্ভরশীল কিনা এবং নির্ভরশীল নয়, এই বিষয়টা তোমাকে বুঝতেই হবে, নাইলে তুমি সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বল বুঝতে পারবে না। তো আমরা বলছি অভিকর্ষীয় স্থিতিশক্তি পথের উপর নির্ভরশীল নয়। কথাটা একবারে ঠোঁটস্থ। অভিকর্ষীয় স্থিতিশক্তি পটেনশিয়াল এনার্জি পথের কি হচ্ছে, পাথ ইন্ডিপেন্ডেন্ট। পাথ ইন্ডিপেন্ডেন্ট, পথের উপর নির্ভর করে না। এখানে দেখো, এ থেকে আমরা যদি বস্তুটাকে বিতে আনতে চাই, দেখো এক্ষেত্রে এমজি বল, অভিকর্ষীয় বল একটা কি হচ্ছে সংরক্ষণশীল বল, মানে আমরা এটা পরে যখন পড়বো তখন বুঝবো। এ থেকে যখন আমরা বিতে আনি, এই অবস্থা, এ থেকে এখানে বি অবস্থানে আসলাম, তাহলে সে কি বললো, এই দূরত্ব যেভাবেই তুমি আনো না কেন, দেখো আমরা এই অবস্থানে দেখো, এখানে আমরা যদি দুইটা অবস্থা চিন্তা করি, খেয়াল করো, এইটাকে যদি আমরা চিন্তা করি এ অবস্থা, এটাকে যদি চিন্তা করি আমরা বি অবস্থা, তাহলে আমরা যেটা দেখবো, এ থেকে তুমি বি তে যদি নাও, বস্তুটাকে কি হচ্ছে, এ থেকে তুমি এই যে দেখো, এই যে গ্রিন গ্রিন লাইনটা যদি দেখো, গ্রিন লাইনে তুমি বি তে আনো, তাইলেও কি হবে, এক্ষেত্রে কি হচ্ছে, ইপি ইজুকাল টু এমজিএইচ হবে, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ ইন্টু উচ্চতা হবে। আবার কি হচ্ছে, এ থেকে যদি রেড রাস্তায় তুমি বি পজিশনে নাও, তাতেও কি হবে, তোমার কি হচ্ছে, অভিকর্ষ সরি বিভব শক্তি একই হবে। তার মানে কি, অভিকর্ষীয় বিভব শক্তি তুমি কোন পথে একটা পজিশনকে, যেমন আমরা যদি উপরের ডান পাশের চিত্র দেখি, এখানে দেখি বি থেকে আমি এখানে এতে আনিলাম, অথবা এখান থেকে বস্তুটাকে এখানে আনলাম, যেভাবেই আনি না কেন, তাহলে কি হচ্ছে, অভিকর্ষীয় বিভব শক্তিটা সমান থাকে। আমরা আরেকটা ছবি দেখি, এখানে দেখো, এ থেকে বিতে নিচ্ছি, এ থেকে আমরা বিতে নিচ্ছি, আমরা তিন ভাবে দেখো, সরি, হচ্ছে এ থেকে রেডিশ, আচ্ছা এটা অরেঞ্জ টাইপের, অরেঞ্জ। এ থেকে যদি আমরা পাথ ওয়ান, অরেঞ্জ যেটা, অরেঞ্জ পাথে আমরা যদি এইভাবে এটাকে আনি এ থেকে বিতে, তাহলে আমরা যে বিভব শক্তি অর্জিত হবে, আমরা যদি গ্রিন মানে পাথ টু তে নিয়ে যাই, গ্রিন টু এইভাবে নিয়ে যাই, যে এইভাবে নিয়ে যাই পাথ টু তে, তাহলে একই হবে। আবার পাথ থ্রি ব্লু, পাথ থ্রি ব্লু, আমরা যদি এ থেকে এই যে পাথ থ্রি তে ব্লু রাস্তায়, সরি ব্লু রাস্তায় যদি আমরা বিতে নেই, তাহলে একই হবে, ডব্লিউ ইজ ইকুয়াল টু ডব্লিউ ওয়ান ইজ ইকুয়াল টু ডব্লিউ থ্রি। তো একটা কথা, খুবই ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে, অভিকর্ষীয় স্থিতি শক্তি পথের উপর নির্ভরশীল বা অভিকর্ষীয় বিভব শক্তি পথের উপর নির্ভরশীল। ঠিক আছে, আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে প্রসঙ্গ তল। অভিকর্ষীয় বিভব শক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রসঙ্গ তলই খুবই একটা আরেকটা হিউজ কনসেপ্ট। কারণ হচ্ছে এই প্রসঙ্গ তল, আমরা রেফারেন্স হাইট বলে একটা কথা বলছি, রেফারেন্স হাইট। এই যে দেখো এখানে ভূমি বা প্রসঙ্গ তল, কোন তলের রেসপেক্টে আমরা অভিকর্ষীয় বিভব শক্তি নির্ণয় করব। এখানে দেখো, আমরা এখানে এই যে এই গ্রাউন্ডের এই পজিশনটাকে আমরা গ্রাউন্ড নিয়েছি, এখান থেকে আমরা এখানে যদি উঠাই, তাহলে এর রেসপেক্টে আমরা নির্ণয় করবো। দেখো, অভিকর্ষীয় স্থিতিশক্তি নির্দেশ তলের উপর নির্ভরশীল। অভিকর্ষীয় স্থিতিশক্তি কি হচ্ছে, নির্দেশ তলের উপর নির্ভর। স্থিতিশক্তি বিভব শক্তি একই কথা সব। তাহলে দেখো, যে কোনো অবস্থান একটা বস্তুর অভিকর্ষ বিভব শক্তি সমান সমান কি, আমরা আগে থেকেই জানি কি হচ্ছে, ইপি। ইপি মানে হলো গিয়া
পোটেনশিয়াল এনার্জি ইপি, ইপি কে বলি আমরা। তাহলে বস্তুর ভর অভিকর্ষ ত্বরণ হলো অবস্থানটির ভূমি হতে উচ্চতা, ভূমি হতে উচ্চতা, ভূমি হতে উচ্চতা। ঠিক আছে, তাহলে এই অবস্থানে অভিকর্ষ এম জি এইচ এ, বি অবস্থানে অভিকর্ষ স্তরকে এম জি এইচ বি। দেখো এই যে বি অবস্থানটা দেখো, তাহলে কিছু ভূমি হতে উচ্চতা, বি থেকে না কিন্তু এ থেকে আমরা, সরি, এখানে যদি গ্রাউন্ড হাইটটা আমরা চিন্তা করি, আমরা যদি গ্রাউন্ড হাইটটা চিন্তা করি, তাহলে এখান থেকে উচ্চতাটা নির্ধারণ করবে। অভিকর্ষীয় বিভব শক্তি নির্ণয় করতে গিয়ে গ্রাউন্ড থেকে উপরের দিকে যেতে হবে, এখান থেকে হাইটটাও এখান থেকে আসতে হবে। হ্যাঁ, তোমার এইটা হাইট, ঠিক আছে। তাহলে গ্রাউন্ড থেকে উচ্চতা, অবস্থানটির ভূমি হতে উচ্চতা, অবস্থানটির ভূমি হতে উচ্চতা। ঠিক আছে, তাহলে আমরা এখন এই জায়গাটা একটু দেখি, অভিকর্ষীয় স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে কিভাবে, সেটা আমরা এই রেসপেক্টে এখন জানবো। দেখো এখানে দেখো, আমরা এই জায়গায় গ্রাউন্ডটাকে যদি আমরা চেঞ্জ করি, আমরা গ্রাউন্ডটাকে দেখো এখন এই জায়গা থেকে আমরা যদি চিন্তা করি, প্লিজ একটু যদি আমরা চিন্তা করি, খেয়াল করো এই রেসপেক্টে, এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। তাইলে আমরা এই উচ্চতা, আমরা যদি এদিক থেকে এরকম উঠি, এরকম উঠি, এরকম উঠি, তাহলে এইটা হবে আমাদের এইচ প্লাস। আর আমরা যদি এখান থেকে নিচের দিকে নামি, এরকম নিচে নামি, নিচে নামি, তাহলে এটা হবে এইচ মাইনাস। এইটাকে আমরা যদি গ্রাউন্ড ধরি, এটাকে আমরা বলছি ভূমি। ঠিক আছে, সেই ক্ষেত্রে তাহলে ভূমি থেকে নিচের দিকে গেলে অভিকর্ষীয় বিভব শক্তি কি হচ্ছে, ঋণাত্মক হতে পারে। ঠিক আছে, এখন আমরা আরেকটা জিনিস একটু দেখবো, আমরা যদি গ্রাউন্ডটাকে ইচ্ছা করলে আমরা চেঞ্জ করে ফেলি, আমরা গ্রাউন্ডটাকে যদি চেঞ্জ করি, খেয়াল করো তুমি, তুমি যদি একটু খেয়াল করো, আমরা গ্রাউন্ডটাকে চেঞ্জ করি। ঠিক আছে, এখন দেখো এই অবস্থায় যদি কি হচ্ছে, সব অল প্লাস হয়ে যাবে। এখানে এটাকে তুমি গ্রাউন্ড ধরছো, তার মানে তুমি যত উচ্চতা উঠো সবগুলো প্লাস হবে। তুমি যদি এখানে ধরো গ্রাউন্ডটাকে, এই যে এইখানে ধরো গ্রাউন্ডটাকে, তাহলে কি হবে, সব মাইনাস হবে। তুমি এখানে ধরলে এই উপরের, আমরা যদি কি হচ্ছে এই উপরের দিক, উপরের দিকটা প্লাস, নিচের দিকটা মাইনাস। আশা করি অভিকর্ষ স্তর, যে অভিকর্ষ বিভব শক্তি নির্ণয়ের ক্ষেত্রে প্রসঙ্গ তলের যে ভূমিকাটা কি সেটা তুমি বুঝতে পারছো, এবং অভিকর্ষীয় বিভব শক্তি কিভাবে ঋণাত্মক হয় সেটাও তুমি বুঝতে পারছো। তো আমরা অভিকর্ষ বিভব শক্তির আরো কিছু জিনিস দেখবো সামনে আগে। ওকে, ঠিক আছে। কোন বস্তুকে বিভব শক্তি দিতে বা বাড়াতে কাজ করতে হয়, কোন বস্তুকে বিভব শক্তি দিতে কাজ করতে হয়, কোন বস্তুকে ছেড়ে দিলে তার নিজেই বিভব শক্তি খরচ করে কাজ করে। দেখো আবারও বলছি, বিভব শক্তির সাথে কাজের সম্পর্ক, যেহেতু আমরা বিভব শক্তি নিয়ে আলোচনা করছি সেই জন্য আমি বলছি বিভব শক্তির সাথে কাজের সম্পর্ক। আবার কোনো বস্তু ছেড়ে দিলে বিভব শক্তি নিজে কাজ করে। দেখো এখানে একটা গ্রাউন্ড লেভেলের থেকে আমরা কি হচ্ছে, এখানে দেখো আমরা একটা টেনিস বলকে দ্বিতীয় ধাপ থেকে সর্বোচ্চ ধাপ থেকে নিতে চাই, দেখো সেকেন্ড ধাপ থেকে আমরা সর্বোচ্চ ধাপে নিতে চাই, তাহলে গ্রাউন্ড কি হচ্ছে, এখানে অল পজিটিভ, অল পজিটিভ। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, দেখো কৃত কাজ সমান সমান কি, বিভব শক্তির পরিবর্তন। কথাগুলো মনে রাখতে হবে, কৃত কাজ সমান সমান কি, বিভব শক্তির পরিবর্তন। কোন বস্তুকে বিভব শক্তি দিতে বা বাড়াতে কাজ করতে হয়। তাহলে আমার শেষ অবস্থানে বিভব শক্তি, তার মানে কি, এই যে H4 উচ্চতায় যখন আছে mgH4, আবার কি হচ্ছে 2 অবস্থানে, তাহলে কি হচ্ছে, আমরা টেনিস বলটাকে দ্বিতীয় ধাপ থেকে চতুর্থ ধাপে, শেষ অবস্থানে বিভব শক্তি মাইনাস আদি অবস্থানে বিভব শক্তি, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এটা একটা সমীকরণ। তাহলে mgH4 মাইনাস mgH2, তাহলে আমরা বলছি কি হচ্ছে, কৃত কাজ সমান সমান কি, mgH4 মাইনাস H2। অর্থাৎ কোন বস্তুকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে নিতে হলে কৃত কাজই কি হচ্ছে, বিভব শক্তি। ঠিক আছে, তাহলে আমরা দেখো W ইজ ইকুয়াল টু এই mg hf মাইনাস hi, এখানে hf এবং hi ফাইনাল এবং ইনিশিয়াল। এখানে প্রসঙ্গ তল বা ভূমি হতে hf হচ্ছে শেষ উচ্চতা, আর hi হচ্ছে আদি উচ্চতা, ফাইনাল এবং ইনিশিয়াল। তাহলে আমরা বিভব শক্তির জন্য সমীকরণটাও একটু দেখলাম। আমরা একটা চমৎকার ধারণা নেব। আমাদের এখানে একটা কথা একটু বলবো পরে, কথাটা আমরা আগে একটা চমৎকার একটা ফিল নেওয়ার চেষ্টা করব বিভব শক্তি এবং গতি শক্তি রিলেটেড। ঠিক আছে, তো আমরা দেখছি একটা প্লেগ্রাউন্ড, প্লিজ খুব খেয়াল করে দেখো। সরি, গ্রিড নিলাম আমরা, বার গ্রাফ নিলাম। ঠিক আছে, এখন এখন আমরা 1 2 3 4 1 2 3 4 5
এখন দেখো এখানে, এখন এখানে দেখো একটু প্লিজ খেয়াল করে দেখো, ফ্রিকশন মানে ঘর্ষণ, আমরা ঘর্ষণটাকে 0 করে দিলাম, ঘর্ষণ নাই। এখন আমরা এনাকে দুলতে দেব, দেখো প্লিজ ফ্রিকশনলেস অবস্থায় সে যাচ্ছে। এখন এই সাইডে দেখো কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি বাড়ছে, টোটাল এনার্জি আমরা একটু স্লো মোশনে দেখতে পারি। দেখো স্লো মোশনে যাচ্ছে, আবার স্লো, একটু ফাস্ট করে দিই, একটু ফাস্ট করে দিয়ে দেখো এই স্লো মোশনে। দেখো একটা বিষয় তুমি যখন দেখো, খেয়াল করে আবার ফাস্ট করে দিলাম, এখন দেখো এই কাইনেটিক এনার্জি কিন্তু 0 হয়ে যাচ্ছে, কাইনেটিক এনার্জি 0। এখন কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জিও কিন্তু 0 হওয়ার কথা, কিন্তু পটেনশিয়াল এনার্জি 0 হচ্ছে না। এইখানে একটু খেয়াল করো, এখানে তোমাকে একটু খেয়াল করতে হবে। দেখো এই জায়গাটা হচ্ছে 2 হাইট, তাহলে এটা হচ্ছে 0 মিটার। এখানে দেখো এটা হচ্ছে ভূমি, এইটা হচ্ছে 0 এইখানে, যার ফলে তোমার দেখো এই পটেনশিয়াল এনার্জি একটা নির্দিষ্ট লেভেল, এই লেভেলের পরে আর যাচ্ছে না, কাইনেটিক এনার্জি 0 হচ্ছে, বাট পটেনশিয়াল এনার্জি 0 হচ্ছে না, এটা নির্দিষ্ট লেভেলের পরে আর নামছে। এখন দেখো এটা আমরা চাইলে কি করতে পারি, আমরা দেখো এখন দেখো এই যে এটাকে আমরা 0 লেভেলে নিয়ে আসলাম, ঠিক আছে, এখন 0। এখন দেখো তুমি দেখবা যে পটেনশিয়াল এনার্জি 0 হয়ে যাবে, 0 0 পটেনশিয়াল কাইনেটিক এনার্জি, ঠিক আছে। এখন দেখো তুমি আবার টোটাল ঘটনা আমরা একটু ফার্স্ট নর্মাল পজিশনে দেখি। দেখো সে সর্বোচ্চ উচ্চতা যাচ্ছে, আবার সর্বোচ্চ উচ্চতায় উঠছে, তাই না? এই হচ্ছে তোমার এখন আমরা যদি এই অবস্থায় একটু ফ্রিকশনটা বাড়ায় দিই, দেখো এখন সে আস্তে থেমে যাবে, এই যে নিচে নেমে যাচ্ছে, ফ্রিকশন, ঘর্ষণ বেড়ে গেছে। আমরা ঘর্ষণ নিয়েও কিছুটা আলোচনা আমাদের আসবে, এই যে ঘর্ষণ আস্তে আস্তে তার বেগটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কমে যাচ্ছে। তুমি যতই দিবা তার ফোর্স, দেখো এই যে আবার উঠে দাও তুমি ফোর্স, আমরা ফ্রিকশনটা আরো বাড়াই দিলাম, দেখো এই যে দেখো উপরে উঠছে না, আবার আস্তে আস্তে কমে যাচ্ছে, কমে যাচ্ছে, 0 হচ্ছে। তাহলে গতিশক্তি, এই যে বার গুলো দেখো, এই যে দেখো থার্মাল এনার্জি, এখানে শব্দ শক্তি উৎপন্ন হচ্ছে, শব্দ শক্তি, এই যে এটা কিচকিচ করে আওয়াজ করবে, কিচকিচ করে আওয়াজ করবে না, যখন এটা এনে যাবে ঘর্ষণ থাকবে তখন কি হবে, এটা আওয়াজ করবে একটা, এই যে থার্মাল এনার্জি, এটা হচ্ছে কি, এটা তাপ উৎপন্ন হবে এবং শব্দ শক্তি উৎপন্ন হবে। এটা আমরা এখানে শুধু তাপ দেখাচ্ছি, সাউন্ড উৎপন্ন হবে। তো আশা করি তোমরা একটা ভালো ফিল নিতে পেরেছো সবাই। খুব এই যে দেখো এখানে দেখো গতিশক্তি বাড়লে স্থিতিশক্তি কমে, এটা আমরা দেখছি যে গতি সর্বোচ্চ উচ্চতায় যখন যাকে যায় তখন তার গতিশক্তি 0 হয়ে যায়, কিন্তু স্থিতিশক্তি বেড়ে যায়। আবার গতিশক্তি যখন আমরা সর্বনিম্ন পজিশনে আসে তখন গতিশক্তি কি হচ্ছে, যখন বাড়ে তখন স্থিতিশক্তি একবারে গ্রাউন্ডে চলে আসে। এখানে ভিভি লেখার মানে হচ্ছে ভাইস ভার্সা, ভিভি মানে কি ভাইস ভার্সা, ভাইস ভার্সা মানে বিপরীত ক্রম ঠিক। আরেকটা কথা এখানে মনে রাখতে হবে, ধনাত্মক কাজ হলে গতিশক্তি বাড়ে। ধনাত্মক কাজ, আমরা ধনাত্মক কাজ নিয়ে আমরা প্রথমেই আলোচনা করেছি, ধনাত্মক এবং ঋণাত্মক কাজ মানে কি, আমরা বল যেদিকে প্রয়োগ করছি সরণ যদি সেদিকে হয় তাহলে কি হবে, বল এবং বলের দিকে সরণ, তাহলে ধনাত্মক কাজ হচ্ছে, তাহলে গতিশক্তি বাড়বে। খেয়াল করে একটা বস্তু, আমরা ছবিটায় যখন দেখছি একটা বস্তু, মানে ওই যে যিনি কি করছে দুলতেছিলেন, যিনি যখন কি স্কেটিং চালাচ্ছিলেন, সে যখন নিচের দিকে নামে তাহলে অভিকর্ষ বিভব শক্তি নিচের দিকে কাজ করছে, তার সরণের নিচের দিকে হচ্ছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে, তার গতিশক্তি বাড়তেছে। আবার উপরের দিকে যখন আসছে অভিকর্ষীয় বিভব শক্তি কোন দিকে, উপরের দিকে, অভিকর্ষীয় বিভব শক্তি অভিকর্ষীয় বিভব শক্তি উপরে নিচের দিকে, কিন্তু তার সরণ হচ্ছে উপরের দিকে, সেই ক্ষেত্রে কি হচ্ছে, তার কি হচ্ছে গতিশক্তি কমে যাচ্ছে। তার মানে কি, ঋণাত্মক কাজ হলে কি হচ্ছে, গতিশক্তি কম, একই কথা তুমি এটা বলতে পারো। তাহলে ধনাত্মক কাজ হলে কি হচ্ছে, তোমার স্থিতিশক্তি কমে, ধনাত্মক কাজ হলে স্থিতিশক্তি কম হয়, ঋণাত্মক কাজ হলে স্থিতিশক্তি বাড়ে, সেটা বলা যেতে পারে। তো ঠিক আছে, আমরা এই জিনিসটা একটু দেখলাম, আমরা একটু আগাই, আমরা গতিশক্তির আরো কিছু জিনিস দেখব। আমরা গতিশক্তির আর একটু কিছু দেখবো, সেটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এই কনসেপ্টের সাহায্যে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করতে পারি আমাদের বিভিন্ন আসা সলভ। দেখো এখানে একটু ঘটনাটা, আমরা একটা ছবি দেখি, একজন কি হচ্ছে, তোমার একজন খেলোয়াড় তোমার হেড দিয়ে বল দিচ্ছে রোনালদোকে, ঠিক আছে, রোনালদো সেটাই করছে। তাহলে এই হেড দেওয়ার ফলে বলটির গতিশক্তির পরিবর্তন হয়েছে, হেড দেওয়ার ফলে বলটার গতিশক্তির কিছু পরিবর্তন হয়েছে, এবং রোনালদো যখন শর্ট করে গোলটা জালে মারলেন তখনও কি হচ্ছে, তার গতিশক্তির পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা গতিশক্তির পরিবর্তনটা একটু দেখার চেষ্টা। তাহলে ফুটবল মানে আমার যিনি হেড দিয়ে দিচ্ছেন তার ফুটবল, সেক্ষেত্রে ফুটবলের বেগ ভিএ,
তার জন্য ফুটবলের গতিশক্তি হচ্ছে হাফ এম ভিভি ভিএ স্কোয়ার। রোনালদো ফুটবলটাকে পা দিয়ে হিট করেছেন, তার জন্য হচ্ছে বেগ আমরা যদি বলি ভিভি, ঠিক আছে। সেক্ষেত্রে ফুটবলের গতিশক্তি কি হচ্ছে হাফ এম ভিভি স্কোয়ার, ঠিক আছে। তাহলে কৃত কাজই কি হচ্ছে, আমরা এখানে কৃত কাজটা গতিশক্তির পরিবর্তনটাই পাবো কি হচ্ছে কৃত কাজ হিসাবে। দেখো রোনালদো কর্তৃক গতিশক্তির পরিবর্তন কি, শেষ অবস্থানের গতিশক্তি, শেষ অবস্থানের গতিশক্তি আদি অবস্থানের গতিশক্তি সমান সমান কি হবে হাফ এম ভিভি। শেষ অবস্থানে দেখো শেষ অবস্থানের গতিশক্তি সমান সমান কি হচ্ছে আদি অবস্থানের গতিশক্তি, তাহলে কি হচ্ছে হাফ এম ভিভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার, সেইটাই হচ্ছে কি হাফ এম, এম কমন নিচ্ছি ভিভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তাহলে সেটাই কি রোনালদো কর্তৃক কৃত কাজ। তাহলে আমরা আরেকটা জিনিস দেখলাম কৃত কাজ সমান সমান গতিশক্তির পরিবর্তন। তাইলে এইটাই হচ্ছে আমাদের বহুল মানে মানে প্রবলেম সলভ করতে পারে আমরা এর মাধ্যমে। এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য, কৃত কাজ ইজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। ওকে, আমরা আরেকটা জিনিস একটু দেখবো, ভরবেগ এবং গতিশক্তির সম্পর্ক। ভরবেগ এবং গতিশক্তির সম্পর্ক আমরা জানি গতিশক্তি ইজ ইকুয়াল টু কি হচ্ছে, গতিশক্তি ইজ ইকুয়াল টু আমরা নরমালি জানি হচ্ছে কি ইকে, তাহলে ইকে ইজ ইকুয়াল টু কি জানি হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা এটাকে যদি একটু সাজায় লিখি তাহলে কি হবে এম ভি স্কোয়ার বাই 2। এখন দেখো আমরা যদি এম স্কোয়ার করি তাহলে আমরা উপরে এম বেশি লিখেছি সেটা নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। তা আমরা জানি কি হচ্ছে পি ইজ ইকুয়াল টু কি এম ভি না, পি ইজ ইকুয়াল টু এম ভি। তাহলে আমরা এটা কি লিখতে পারি কিনা এম ভি হোল স্কোয়ার বাই 2m, সমান সমান কি লিখতে পারি পি স্কোয়ার বাই 2m, পি স্কোয়ার বাই 2। অতএব আমরা এখানে বলতে পারি গতিশক্তি সমান সমান কি হচ্ছে ভরবেগের বর্গ ডিভাইডেড বাই 2m। এটা আমাদের খুবই খুবই এই প্রবলেম গুলা এই কনসেপ্ট গুলা এমসিকিউ তে অনেক বেশি থাকে, গতিশক্তি এবং ভরবেগ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ইভেন আমাদের যে এমসিকিউ আসে আমরা এমসিকিউর জন্য এই ধরনের প্রবলেম। এখান থেকে তুমি চাইলে দেখো ইকে এর সাথে কে তুমি চাইলে যদি এমটাকে যদি কনস্ট্যান্ট চিন্তা করো, এম কনস্ট্যান্ট, এম ইজ ইকুয়াল টু কি তুমি বললা কনস্ট্যান্ট, তাহলে তুমি কি লিখতে পারো কে সমানুপাতিক পি স্কয়ার। এগুলো বাংলায়ও মনে রাখতে হবে। আমরা মেডিকেল বা ডেন্টালের পরীক্ষায় যে প্রশ্নগুলো দেখি এখানে তোমার বলবে গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক, নিচের কোন কথাটি সত্য অথবা মিথ্যা, সেক্ষেত্রে কি গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক। এখন তুমি চাইলে এইটাকে যদি তুমি যে না আমি গতিশক্তি না ভরবেগটা আগে রাখবো তাহলে কি হবে 2m ইন্টু ইকে। ওকে, এখানে আবারও বলছি এম কনস্ট্যান্ট, তাহলে এম যদি কনস্ট্যান্ট হয় তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হচ্ছে এম, এবং টু ও তো কনস্ট্যান্ট, টু ও কনস্ট্যান্ট সমানুপাতিক কি হবে ই কে। এখন তুমি যদি পি চিন্তা করো পি ইজ ইকুয়াল টু কি রুট ওভার ই কে হয়ে যাবে এইটা, তাই না। তাহলে তুমি সমীকরণটাকে এইটাকে আবার বাংলায় মনে রাখতে হবে যে কি হচ্ছে ভরবেগ গতিশক্তির কি হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, ভরবেগ গতিশক্তির বর্গমূলের সমানুপাতিক। বা এখান থেকে তুমি পি চাইলে কি হচ্ছে রুট ওভার, এই যে আমরা এটা থেকে যদি এটা দেখি 2m ইন্টু ইকে কে অনেক সময় ডিরেক্ট কেও লেখে, ইকে কি ডিরেক্ট কেও লেখে, তাহলে এই সম্পর্কটাও তোমার জানা থাকা লাগবে, এগুলো ম্যাথ সলভ করতে তোমার কাজে লাগবে, ঠিক আছে। আমরা আরেকটা জিনিস দেখবো হচ্ছে কি গতিশক্তি এবং ভরবেগ। আমরা যদি এখানে এখন দেখো ইকে এবং ইকে ভার্সেস কি হচ্ছে আমরা যদি পি এর লেখচিত্র আঁকবার চেষ্টা করি, ইকে ভার্সেস পি এর লেখচিত্র, তাহলে আমরা এই ভার্সেস এর আগেরটাকে আমরা সবসময় ওয়াই এক্সিস এ রাখি এবং ভার্সেস এর পরেরটাকে কি রাখি এক্স অ্যাক্সিস এ রাখি। তাহলে দেখো কে সমীকরণটা যদি আমরা এইভাবে চিন্তা করি কে ইজ ইকুয়াল টু কি পাইছি আমরা পি স্কোয়ার বাই 2m, পি স্কোয়ার বাই 2m। তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি কে ইজ ইকুয়াল টু 1/2m ইন্টু পি স্কোয়ার। তাহলে এইটাকে যদি আমরা এক্স চিন্তা করি সরি কে ইজ ইকুয়াল টু ওয়াই চিন্তা করি তাহলে এইটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটাকে আমরা সি চিন্তা করি তাহলে আমরা পি কে আমরা এক্স চিন্তা করছি তাহলে কি হচ্ছে এক্স স্কয়ার হবে। তাহলে আমরা পি কি পাবো ওয়াই ইজ ইকুয়াল টু সি এক্স স্কয়ার, ওয়াই ইজ ইকুয়াল টু কি হচ্ছে সি এক্স স্কয়ার। এই লেখচিত্রটা যদি আমরা অঙ্কন করতে যাই কেমন লেখচিত্র পাবো আমরা দেখো তো। তাহলে এক্স অক্ষের দিকে হবে আমাদের কে আর এখানে যাবে হচ্ছে আমাদের পি,
তাহলে দেখো এটা হচ্ছে আমাদের এরকম একটা পাবো। তাহলে কি হচ্ছে y ইজ ইকুয়াল টু কি হচ্ছে এই যে এখানে সিটা বা তুমি এক্স স্কোয়ার সি এক্স স্কোয়ার বলতে পারো তোমরা ম্যাথমেটিক্সে। ম্যাথমেটিক্সে তোমাদের যে গ্রাফ অঙ্কনটা আছে, গ্রাফ ম্যাথমেটিক্সের গ্রাফ অঙ্কনের মধ্যে, গ্রাফের মধ্যে দেখবা যে এই ধরনের সমীকরণ তোমরা আছে, এগুলো একটু খেয়াল করে দেখবে। ইভেন তোমাদের ম্যাথ প্র্যাকটিক্যালে এই ধরনের সমীকরণ আছে। তাহলে ইকে ইজ ইকুয়াল টু পি স্কয়ার। তাহলে আমরা ওভারঅল যে জিনিসটা শিখলাম সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, দেখি, দেখো আমরা এখান থেকে পাইলাম কি হচ্ছে ইকে ইজ ইকুয়াল টু পি স্কয়ার, পি ইজ ইকুয়াল টু 2m ইনটু ইকে। এটা হলো মূল সমীকরণ আমরা দেখাচ্ছি। এখানে একটা কথা, খুব মজার কথা, যদিও সিম্পল কথা, মজার কথা বাট আবার সিম্পল কথা। কেন এই বাংলা কথাগুলো তোমাকে মাঝে মাঝে বলছি, সেটার কারণ হচ্ছে গিয়ে কি, কারণ হচ্ছে তোমার মেডিকেলে এই ধরনের কথাবার্তাগুলো এমসিকিউ আকারে। একটা বস্তুর ভরবেগ না থাকলে তার গতিশক্তি থাকে না। তোমার কাছে মনে হয় এটা তো সিম্পল কথা, যে আমি যদি পি স্কোয়ার এখানে জিরো বলি, পি স্কোয়ার জিরো, ভরবেগ না থাকে তাহলে তার গতিশক্তি থাকবে না, স্বাভাবিক। জিরো বাই সামথিং কি হবে, জিরো। তাহলে আবার কি হচ্ছে ভাইস ভার্সা, কথাটা কি ভাইস ভার্সা। আবার গতিশক্তি না থাকলেও কি হবে, গতিশক্তি যদি জিরো করো তাহলে ভরবেগও কি হবে, জিরো। এই কথাটা তারপরে এগুলো মনে রাখতে হবে। তাহলে আমরা গতিশক্তি ভার্সেস ভরবেগের লেখচিত্র করেছি কে ইজ ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m। ঠিক আছে, এখানে দেখো জাস্ট এটা আমরা দেখছি, এই যে দেখো এম কনস্ট্যান্ট যদি এটা প্যারা বলা হচ্ছে আমরা এখানে। ঠিক আছে, তো আমরা এই পর্যায়ে এই ধরনের প্রবলেম গুলা, আরেকটা বিভব শক্তির কিছু প্রবলেম, তুমি আগের যে আমরা সমীকরণ দেখেছি সেগুলো দিয়ে গতিশক্তির অনেকগুলো অঙ্ক করতে পারো। কত উচ্চতায় আমরা বিভব শক্তির কিছু প্রবলেম, বিভব শক্তি গতিশক্তির, কত উচ্চতায় গতিশক্তি স্থিতিশক্তির n গুণ হবে। একই কথা, কত উচ্চতায় স্থিতিশক্তি গতিশক্তির n গুণ হবে। খেয়াল করো, আমরা যদি এমনি বাংলা একটা কথা বলি, খুব তোমরা স্কুলে এগুলো পড়ছো এবং এগুলা এখন স্কুলে যে প্রবলেম গুলো তোমরা সিকিউ আকারে করছো, একটা কথা মনে রাখবা, সেগুলো কলেজে এমসিকিউ আকারে আসবে। যেমন এগুলো তুমি সিকিউ আকারে স্কুলে করছো, গতিশক্তি স্থিতিশক্তি কত গুণ, যেমন দেখা যায় কোথায় কত উচ্চতায় বা কোথায় গতিশক্তি স্থিতিশক্তি দ্বিগুণ। তাহলে উল্টা কথায় গতিশক্তি স্থিতিশক্তি দ্বিগুণ হইলে স্থিতিশক্তি গতিশক্তি কি হবে, অর্ধেক হবে। তোমাকে দুই ভাবেই প্রশ্নটা পরীক্ষায় আসে, তো একভাবে করলে হবে। ঠিক আছে, তো এখানে একটা কথা একটু মনে রাখতে হবে, যে কোনো উচ্চতায় বেগ, এই কনসেপ্টটা তোমার খুবই 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 ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। যে কোনো উচ্চতায় তুমি বেগ করতে, গতিশক্তি এবং স্থিতিশক্তির প্রবলেম সলভ করতে গেলে যে কোনো উচ্চতায় বেগ, বিশেষ করে স্থিতিশক্তি, যেমন আমরা মোট শক্তিও যদি নির্ণয় করতে চাই, তাহলে মানে কি, একটা বস্তুর মোট শক্তি মানে কি গতিশক্তি এবং স্থিতিশক্তি দুইটাই। তো সেই জন্য তোমাদের এই জায়গাটা খেলা, যে কোনো উচ্চতায় বেগ। আমি একটা সিম্পল ধারণা যদি তোমাকে দেই, সেই ক্ষেত্রে তুমি এটাকে একটু চিন্তা খেয়াল করো। সরি, এবার আমি একটা তোমাকে একটা এই আনত তল দেখাই। আমরা আনত তলের কিছু প্রবলেম করছি না, এরকম যেমন এই বিন্দুতে একটা বস্তু আছে, এখানে আছে, এখানে। এটাকে যদি আমরা বলি এ, মানে এটা হলো আমাদের এটাকে যদি বি বলি, এখানে সি বলি। তোমাকে বললো বি বিন্দুতে গতিশক্তি নির্ণয় করো, বি বিন্দুতে গতিশক্তি কত যদি বলে। আসলে বি বিন্দুতে যখন গতিশক্তি নির্ণয় করবা, তখন ইকে ইজ ইকুয়াল টু কি হচ্ছে, হাফ এম, দেখো ভি, ভি স্কোয়ার, বি বিন্দুতে গতিশক্তি। তাহলে বি বিন্দুতে তোমার এই যে যে কোনো উচ্চতায় বেগ, তার মানে কি, এই জায়গায় একটা মনে রাখবা, যদি একটা বস্তু উপর থেকে আমরা ছেড়ে দেই, তাইলে গতিশক্তির জন্য এই যে এই সমীকরণটাই দেখবা যে কি হচ্ছে, কি হয়ে যায়, হাফ এম ভিভি স্কোয়ার, মানে কি তুমি দেখো ভিসি স্কোয়ার প্লাস কি হচ্ছে 2g ইন্টু এইচ। তাহলে ভিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, সমান সমান কি হবে, হাফ এম ইন্টু 2g এবং এইচ, সমান সমান কি হয়ে যাচ্ছে, এই 2 কাটা যদি যায়, mgh। দেখো mgh টাই কি, স্থিতিশক্তি না, এটাই তো স্থিতিশক্তি। এটাকে তুমি ইপি বলতে পারো। দেখো ইপি, আমরা যদি দেখো বি বিন্দুতে চিন্তা করি, এখন একটা ব্যাপার, তুমি যদি গতিশক্তি বের করতে চাও, তাহলে তোমাকে যেই জায়গাটা ফোকাস করতে হবে, হাইটের জায়গাটা, এই যে এইচটা, এই এইচটা তখন তোমার চলে আসবে কোথায়, এই যে এইচটা চলে আসবে এই সি থেকে এই ডিস্টেন্সে, যদি সি বলো, এটাকে ডি বলো, এইটাকে তুমি ই বললা, তাহলে এখন এই ক্ষেত্রে তোমার এই উচ্চতাটা, মানে এখান থেকে উপর থেকে নিচের দিকে সি থেকে ডি। এখন আবার দেখো বি বিন্দুতে, মানে বি বি বিন্দুতে, মানে এই বলটা যখন এখান থেকে গড়ায় এখানে আসবে, তার মানে কি, এটা হাইটটা এখান থেকে এখানে আসবে, তার মানে
তখন যদি তুমি গতিশক্তি নির্ণয় করো, সি থেকে ডি উচ্চতাটা নিতে হবে। এইখানে এইচ ইজ ইকুয়াল টু কি, এই যে এইচটা সমান সমান কি হচ্ছে সিডি, বি ইডি কিন্তু না, ইডি কিন্তু না। আবার যদি মনে করো বি বিন্দুতে তুমি গতিশক্তি নির্ণয় বিভব শক্তি নির্ণয় করতে চাও, তখন কিন্তু উচ্চতাটা কি হবে, ধরো ইপি যদি নির্ণয় করতে চাও, আমরা যদি এখানে বলি যে কি হচ্ছে ইপিবি, ই কে বি বলছি আর এটা ইপিবি বলছি, তাহলে ইপি বি সমান সমান তখন কি হবে এম জি, এখানে এইচ হচ্ছে কোন জায়গায় ইডি, ই থেকে ডি, এটা হচ্ছে বিভব শক্তির জন্য আর এটা হচ্ছে গতি শক্তির জন্য। আমি যেই জিনিসটা বোঝাইতে চাচ্ছিলাম তোমাকে, যে কোনো উচ্চতায় বেগ, এখন দেখো এখান থেকে এখানে আসতেছো, তাহলে বেগটা দেখো, বেগের সমীকরণটা জাস্ট আমরা যদি ফোকাস করি যে বেগ, বেগ যেহেতু উচ্চ ও মানে এখান থেকে ছাড়ছি এই বিন্দুতে ভি সি ইজ ইকুয়াল টু 0, তাহলে দেখো ভি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হচ্ছে ভি সি স্কোয়ার ইজ ইকুয়াল প্লাস 2জি এইচ। এখানে খেয়াল রাখবা ভিসি যেহেতু 0 হবে, তাহলে ভিভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে 2জি এইচ। এই ফর্মুলাটাও তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এইটা এইখানকার জন্য যা হবে সকল অবস্থার জন্য, ইভেন যদি তুমি সরল দোলকের কথা চিন্তা করো, আমরা সরল দোলক নিয়েও কিছু প্রবলেম সলভ আমাদের করতে হবে এই জায়গায়। দেখো এখান থেকে দেখো, এটা এ অবস্থান, এটা বি অবস্থান, এটা সি অবস্থান, আমরা এখান থেকে এখানে যাচ্ছি। তখন তোমাকে যদি বলে বি অবস্থানে বেগ কত, এই জায়গায় যদি বেগ কত ভিভি, এবং ইভেন এ অবস্থানে বেগ কত ভি এ কত, তুমি ডিরেক্ট যে জিনিসটা করবা ভি এ সমান সমান কি লিখতে পারবা রুট, দেখো এখানে যদি ভিভি চিন্তা করি তাহলে কি হবে √2GS, √2GH, তাহলে ভি এ সমান সমান কি হচ্ছে √2G। এইচটা লিখতে তোমাকে একটু খেয়াল রাখতে হবে, এইচটা মানে কি, এইচটা মানে তুমি এই জায়গা থেকে সি থেকে তুমি এতে আসছো, এই যে এইচটা, তখন এইটা। আবার যদি তুমি ভিভি, তাহলে এইচটা কি হচ্ছে এই পয়েন্টটাকে যদি আমরা ধরি, প্লিজ আমরা একটু ডিফারেন্ট কালার ইউজ করি, ও এখানে এবিসি দিলাম, এটা তাহলে ডি, এখানে দিলাম হচ্ছে ই, তাহলে দেখো এখানে কি হচ্ছে ডি, খেয়াল করে এটা ডি বিন্দু, এটা ডি বিন্দু, তাহলে কি হচ্ছে ডিএ। এখন যদি তুমি চিন্তা করো যে না আমি এ বিন্দুতে বেগ নির্ণয় করব, তাহলে ভিএ ইজ ইকুয়াল টু কি হবে √2GH। এক্ষেত্রে এইচ হলো গিয়ে কি, সরি সরি আগেরটা ভুল লিখছি, আগেরটা ভুল লিখছি, সরি প্লিজ প্লিজ। এখানে দেখো তাহলে কি হবে ডি ই হবে, সরি এটা হবে ডিই আর এটা হবে কি ডিএ। আশা করি বুঝতে পারছো। তাহলে যে কোনো উচ্চতায় বেগ মানে কি ভি, ওই উচ্চতায় বেগ হচ্ছে, খেয়াল করতে হবে √2GH, এই এসটা তোমাকে একটু খেয়াল করে বের করতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এটা যে কোনো পজিশনে লাগবে, ইভেন তুমি তোমার এই জায়গার জন্য এই যে স্কুলে যে এই ধরনের প্রবলেম গুলো তোমরা করছো, এটা যদি মনে করো এ, এখানে যদি বি, এখানে যদি চিন্তা করো, তাহলে তোমার ভি এ সমান সমান √2GH, এটাও কি হবে ভি ভি কি হবে, খেয়াল করতে হবে এইচটা কি, এখানে এইচটা হবে গিয়ে কি, এই ক্ষেত্রে এইচ হবে সিএ, আর এখানে কি হবে √2G, এখানে হবে সিবি। আশা করি বোঝা গেছে। ওকে, থ্যাংক ইউ। আমরা একটু জিনিসটা একটু ধৈর্য ধরে দেখছো এই বিষয়টা। আমরা এখন যে জিনিসটা দেখবো, যে কোনো উচ্চতায় গতিশক্তি, তো বেগ নির্ণয় করলে তোমার জন্য গতিশক্তি নির্ণয় করা কোনো ঘটনাই না, ঠিক আছে? তাহলে আমরা এই ধরনের প্রবলেম, কত উচ্চতায় গতিশক্তি স্থিতিশক্তির n গুণ হবে, অথবা কত উচ্চতায় স্থিতিশক্তি গতিশক্তির n গুণ হবে, যেভাবে আসুক একটা কথা মনে রাখতে হবে, এক্স সবসময় ভূমি থেকে উচ্চতা, এক্সটা কি হবে সব সময়ের জন্য ভূমি থেকে উচ্চতা এক্স। এই যে যেমন তোমাকে বললাম হইলো সরি সরি এটা, আমরা এইটা এখান থেকে এখানে যদি আনো, তাহলে তোমাকে তুমি বললা যে ভূমি থেকে এক্স উচ্চতা, এই যে এইটা হচ্ছে তোমার এক্স, ভূমি থেকে এটা এক্স, পুরাটা হচ্ছে তোমার যে উচ্চতা থেকে বস্তুকে ফেলা হচ্ছে, এটা হচ্ছে এইচ। আমরা এটা যদি মনে করো বলি এ বললাম যথারীতি, যেহেতু এটাকে তাহলে বি বলি, এটা তাকে সি বলি, কত উচ্চতা স্থিতি একটু গতিশক্তি দ্বিগুণ হবে, এইটা একটু মনে রাখতে হবে। আর যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে বলছি এই প্রবলেম গুলা, যেহেতু স্কুলেও তোমরা এগুলো করছো, এই প্রবলেম গুলা এমসিকিউ আকারে আসে, সেই ক্ষেত্রে তুমি এই শর্টকাটটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এটা হয়তো অনেকেই জানো, এই শর্টকাট মানে সংক্ষিপ্ত রাস্তা। এক্স ইজ ইকুয়াল টু
h/n+1 এটা ঠোঁটস্থ করে ফেলবে, এগুলা ঠোঁটস্থ, যে কোনো ধরনের শর্টকাট বা প্রবলেম গুলা কি হচ্ছে, এটা ঠোঁটস্থ করে ফেলবে। x = h/n+1। h হলো গিয়া এক্ষেত্রে x হচ্ছে গিয়ে কি ভূমি থেকে উচ্চতা, h হচ্ছে যে উচ্চতা থেকে বস্তু ফেলা হচ্ছে, n হচ্ছে কত গুণ, অর্ধেক বললে অর্ধেক বসাবা, হাফ বললে হাফ বসাবা, সরি 2 বললে 2 বসাবা, 3 বললে 3 বলা। কত উচ্চতায় গতিশক্তি স্থিতিশক্তি 3 গুণ, মানে n = কত 3। তো কত উচ্চতায় দ্বিগুণ, দ্বিগুণ বললে মানে কি n = কত 2, n = 3। 3 গুণ বললে 3 গুণ, n = 3। তাহলে আমরা এর একটু প্রবলেম তুমি সলভ আগেও করেছো, করতে পারবা। আমরা একটু দেখি একটা প্রবলেম। একটা বস্তুকে 30 মিটার উচ্চ থেকে ফেলা হয়, কোথায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? এটা দেখো কুয়েটে আসছে, সাস্টে আসছে, বুটেক্সে আসছে। এগুলো কমন অঙ্ক, এই মানে জাস্ট এখানে উচ্চতার কথাটা ডিফারেন্ট থাকে। তাহলে তুমি কি জানো, আমরা বলছিলাম কি হচ্ছে x = কত h/n+1। তাহলে কত গুণ বলছে, কয় গুণ? তোমার হচ্ছে দ্বিগুণ। তাহলে x = কি হচ্ছে h/2 ইন্টু কত 1। এখানে h এর মান কত 30, h এর মান 30, তাহলে 3। তাহলে তোমার চলে আসতেছে কি হচ্ছে কি 3। তাহলে 3x = কত 30, তাহলে x = কত 10। ঠিক আছে, কোথায় গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ, তাহলে কত 10 মিটার উচ্চতা, ভূমি থেকে 10 মিটার উচ্চতা। আর হলো গিয়ে সরি সরি আমি একটা জিনিস দেখাই, এটা হচ্ছে ভূমি থেকে, জিনিসটা বুঝতে পারছো কিনা এটা দেখো। তাহলে এক্স হচ্ছে আমাদের এই উচ্চতাটা, আর এটা তো আমরা 30 মিটার উচ্চতায় ফেলাইলাম, তাহলে কি হচ্ছে এই উচ্চতা। এখন যদি এই জায়গায় এই রেসপেক্টে আসো, তাহলে কি হচ্ছে এটা কত হবে x = 10, এটা কত হবে 20। বোঝা গেছে? তাহলে এই প্রবলেম গুলো আবার কি হচ্ছে তোমার এমসিকিউ আকারে আসতে পারে, এই প্রবলেম গুলো এমসিকিউ আকারে থাকতে পারে এরকম। এস এক্স কত 10 মিটার উচ্চতা, এই যে সমাধানটা দেখো simple, একই হচ্ছে। এই প্রবলেমটা তুমি করতে পারো, কোন বস্তুকে কি হচ্ছে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলে ভূমি হতে এত উচ্চতায় গতিশক্তি, ভূমি হতে এত উচ্চতায় বিভব শক্তি 4 গুণ হলে কত এম উচ্চতা, কত মিটার উচ্চতা হতে বস্তুটিকে ফেলে দেওয়া হয়েছে, কত মিটার মানে হাইটটা, এইচটা তোমার বের করতে হবে। একই কথা, সিম্পল অঙ্ক, তুমি করে ফেলতে পারবা। এটা নিজের একটু বাসায় চেক করে দেবে। ওকে, এই প্রবলেম গুলা একটু ডিফারেন্ট আছে। আমরা দেখো কোন বস্তুর ভরবেগ 25% বৃদ্ধি করা হলে গতিশক্তি কত পার্সেন্ট বাড়বে। এটা হচ্ছে আমাদের কি গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক আমরা দেখেছি। ইকে ইকুয়াল টু কি, ইকে ইকুয়াল টু p²/2m। কোন বস্তুর ভরবেগ 25% বৃদ্ধি করলে, 25% বৃদ্ধি করলে, খেয়াল করো এই কথাটা একটু বুঝতে হবে, এই টার্মটা সম্পর্কে অভ্যস্ত হইতে। 25% বৃদ্ধি করলে তার ভরবেগ কত বাড়ে? দেখো এখানে তোমার হইলো নর্মালি তার ভরবেগ ছিল কত, ধরো পি ইনিশিয়াল ছিল মনে করো পি, তাহলে পি ফাইনাল হবে কত, পি এ, পি এর কি 25%, এইটা অনলি এইভাবে লিখবো নাকি লিখবো পি প্লাস পি এর 25%, হুইচ ওয়ান ইজ কারেক্ট? এটা কারেক্ট, পি প্লাস পি এর 25%। প্লিজ তুমি দেখো এক, মনে করো এক ছিল, বাড়ছে কত, বাড়ছে হচ্ছে 25%, তার মানে কত 25% মানে 1/4 বাড়ছে। তাহলে বেড়ে কত হয়েছে, তাহলে কি হবে, আগে তো ছিল 1, বৃদ্ধি পাইছে 1/মানে 4, 1/4, তাহলে কত হচ্ছে সমান সমান কত 5/4। এটা করলেও তোমার কি হবে 5/4 পি, এটা হবে। এখানে একটা বিষয় তুমি মনে রাখতে হবে, আমরা সমীকরণটা দেখো, এখানে পি আই বলতে ইনিশিয়াল, তাহলে পি আই, আর এটা হচ্ছে সরি পিএফ, এটা পিএফ, এটা পিএফ, তাহলে পিএফটা হচ্ছে তার এইটা, পিআই হচ্ছে পি আর পিএফ হচ্ছে এত। এখানে একটা বিষয় আমরা আগে ওই যে বলেছিলাম সমানুপাতিক সম্পর্ক, তাহলে গতি শক্তির সাথে দেখো ভরবেগ, ভরবেগ 25% বৃদ্ধি করলো, তাহলে ই কে সমানুপাতিক কি p² আমরা লিখতে পারি। এখান থেকে কিন্তু আমাদের সমীকরণ ডিরাইভ করতে হবে ই কে, বা আমরা এখানে যদি অনলি কে বলি, কে কে1 কি হচ্ছে পি এর সাথে সম্পর্ক কি, কে1 যদি কে2 লিখি কি লিখতে পারবো, p1² এখানে আমি জানি না এই ধরনের আইডিয়াটা তোমার আছে কিনা, যে এই সম্পর্ক থেকে সমানুপাতিক সম্পর্ক যদি হয়, তাহলে আমরা
এইভাবে এটা লিখতে পারি। ইভেন তুমি যদি মনে করো যে P2 স্কোয়ার বাই P1 স্কোয়ার, এটা একটু শিখতে হবে, সমান সমান কি হবে K2 বাই K1। ইভেন আমি যদি বলি K2 বাই K1 সমান সমান কি হবে P2 স্কোয়ার বাই P1 স্কোয়ার। প্লিজ এই জিনিসটা শিখতে হবে। তাই আমি একটু সিম্পলি বলে দিচ্ছি তোমাদেরকে, কি হচ্ছে একবারে দেখো, সমানুপাতিক সম্পর্ক যদি হয় তাইলে তোমার কি হবে, এই যে 1 2 1 2 1 2, এই দেখো 1 2 1 2, এই দেখো 2 1 2 1, কথা বুঝতে পারছো? অথবা এই যে 2 1 2 1, হোয়াটএভার। সমানুপাতিক সম্পর্ক হইলে 1 2, ঠিক আছে, 1 2 এই আকারে। এটা ভাগ আকারে যদি আমরা লিখতে চাই, ভাগ আকারে যদি লিখতে চাই, তাহলে এটা একটু মনে রাখতে হবে, এই সম্পর্কটা আমাদের শেখার প্রয়োজন আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লাস্টে আমাদের গতিশক্তি কত বাড়বে সেটা আমরা যদি দেখি, একেবারে সিম্পল প্রবলেম। তুমি তাহলে গতিশক্তি K2 ইকুয়াল টু কি হবে, গতিশক্তি K2 ইকুয়াল টু কত হবে, P2 স্কোয়ার বাই P1 স্কোয়ার ইন্টু কি হবে K1। ওকে, তাহলে আমরা প্রবলেমটা দেখি। আমরা প্রবলেমটা তাহলে দেখো, এই যে পিকে, তাহলে ইকে ইকুয়াল টু পি স্কোয়ার, তাহলে পিএফ ইকুয়াল টু কত, ফাইনালি 5/4। তাহলে ইকে বাই ইকে এফ, এখানে এফ বলছো 2 1, 2 মানে ফাইনাল, তাহলে পি পি এফ স্কোয়ার বাই পি আই স্কোয়ার, তাহলে এত বাই স্কোয়ার, তাহলে ইকে বাই এত এত 156। এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে গতিশক্তি কত পার্সেন্ট বাড়বে, কত পার্সেন্ট বাড়বে। গতিশক্তি হচ্ছে এইটা হলো, গতিশক্তি এত হলো, তাহলে বৃদ্ধি পাইলে কত, আগে ছিল 100%, তাহলে কত, আগে ছিল 100%, এখন বৃদ্ধি পাইছে কত, তাহলে 156। গতিশক্তি বৃদ্ধি পেয়ে এত হইছে 156.25%, আর আগে ছিল 100, তাহলে কি হচ্ছে বৃদ্ধি পেয়ে 56.2%। ঠিক আছে, তাহলে এখন দেখো একটা বস্তু, কোন বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলো, উক্ত বস্তুর ভরবেগ কত বাড়বে, উক্ত বস্তুর ভরবেগ কত বাড়বে। প্রবলেমটা নিজে নিজে করার চেষ্টা করো, খুবই ইম্পর্টেন্ট। এটা কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছে। ঠিক আছে, 100% বাড়বে, উত্তরটা বলে দিলাম, নিজে ট্রাই করবা। এই প্রশ্নটা দেখো, এটা বুয়েটে 12-13-তে আসছে, একটা সিম্পল প্রশ্ন। নিচে বস্তু সময়ের মধ্যে কোনটার গতিশক্তি বেশি, কোনটার গতি, এ না বি না সি না ডি। এইটা সম্ভবত 19-20-এ ড্যাট, ড্যাট মানে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, ড্যাট 19-20, 19-20 ডিএটি, ডিএটিতে আসছে ডেন্টাল অ্যাডমিশন 2019-20-এ, 19-20-এ অ্যাডমিশন টেস্টে আসছে এইটা, এই প্রশ্নটা। এখানে দেখো আমরা প্রবলেমটা দেখি, সরি, এই দেখো এ বি সি ডি না, এটা ক্যালকুলেশন করবে, কোন বস্তু গতিশক্তি বেশি, তাহলে ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে, নিজে নিজে করবা, আমি জাস্ট একটু দেখায় দিচ্ছি, ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। ইকে ইকুয়াল টু 1.5, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে না করলে তুমি বুঝতে পারবে না, মনে হবে ও হ্যাঁ এখানে এম বেশি, তার মানে এটাই তো এম বেশি, এম ভি, এখানে বেগ বেশি, ভি স্কোয়ার 6 mv, এখানে আবার ওর বেগ আরো বেশি, এই যে দেখো 3v, তার মানে কি 9 স্কোয়ার, এটাই মনে হয় বেশি হবে, সি মনে হবে, খেয়াল করে দেখো। ঠিক আছে, ফাইনালি আমরা দেখলাম কি, হ্যাঁ অ্যান্সার ইজ সি। দেখো সি, ও এখানে বেগ, ডি তে বেগ আরো বেশি, ভি স্কোয়ার, দেখো তোমাকে কনফিউজ, ভি স্কোয়ার মানে এটা অনেক বাইরে যাবে, তাই না, তার কিন্তু ফাইনালি আমরা দেখছি অ্যান্সার ইজ কি হচ্ছে সি। তো অনেকক্ষণ ধৈর্য ধরে ক্লাসটা করলাম আমরা, এখন যে জিনিসটা তোমাকে বলবো সেই বিষয়টা তুমি একটু খেয়াল রাখবে। এই জায়গাটা শাহজাহান তপনের বইটা আমি একটু ফলো করি, এটা মানে ওভারঅল সবকিছুই তুমি করবে। শাহজাহান তপনের বই হয়ে গেলে, যাদের মেডিকেলের টার্গেট থাকবে, তখন শাহজাহান তপনের বইয়ের প্রবলেম সলভ করার পরে তুমি ইসাক স্যারের বইটা ফলো করতে হবে। বাট এই প্রবলেম করলে তোমার ম্যাথমেটিক্যাল ধারণাটা অনেক বাড়বে এবং কনফিডেন্সটা তোমার অনেক হাই হবে, অ্যাজ লাইক অ্যাজ বাংলাদেশ টিম যেমন হাই কনফিডেন্স নিয়ে আছে, গত ম্যাচে জিতছে, পরের ম্যাচে জিতছে, আশা করি সিরিজটা বাংলাদেশ জিতবে। তোমরা এই শাহজাহান তপনের প্রবলেম গুলো করে ফেলবা। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ক্লাস করার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তো স্টে সেফ, ওয়্যার এ মাস্ক, মাস্ক ছাড়া আজকের যে করোনা পরিস্থিতি, আজকে সর্বোচ্চ মৃত্যু হয়েছে, আমি আজকে ক্লাসটা আগে রেকর্ডিং করছি সেই কারণে বলছি, 264 জন মারা গেছে। ঠিক আছে, মাস্ক পরতে হবে, বাসায় থাকতে হবে, স্টে সেফ, স্টে হোম। সবাইকে ধন্যবাদ।
ক্লাস করার জন্য। ভালো থাকবা। নেক্সট ক্লাসে তোমাদের জন্য দেখা হবে।